আসসালামু আলাইকুম। আমি একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। আমি ইলেকট্রনের বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করব। ইলেকট্রনের বিষয়গুলো বলতে ইলেকট্রনের অরবিটাল জিনিসটা আসলে কি? অরবিটাল কিভাবে আসে? আর এখানে নাকি অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার-স্যাপার আছে। সো সেই এরকম হয়। এই জিনিসগুলো নিয়ে বলা শুরু করব আরকি। তো একেবারে এই প্লেলিস্টের একদম শেষ ভিডিওটা হবে ইলেকট্রনের অরবিটালগুলা কিভাবে কি আসে অ্যান্ড ওগুলার কিভাবে কি ক্যালকুলেট করতে হয় সেটার উপরে। আর একদম শুরুর ভিডিওটা হবে এই ভিডিওটা স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের উপরে। তো এই পুরা জার্নিটা আমরা দেখব যে কিভাবে এই রাস্তাগুলো পার হইতে হয় শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কিভাবে অরবিটাল আসে। সোজা কথায় বললে আমরা জানি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে অরবিটাল আসে। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। কিন্তু জিনিসটা কিভাবে কি হয় এটা একটু আমরা ডিটেলসে দেখবো, একটু বেশি ডিটেলসে দেখবো। এই জন্য আর কি প্লেলিস্টটা একটু লম্বা হইলেও হইতে পারে। তো শুরু করবো আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা হলো এরকম। আচ্ছা, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা ডিরাইভ করার আগে মানে ইকুয়েশন দেখার আগে আমরা ডিরাইভ করব। তো ডিরাইভ করার জন্য তার আগে বলে রাখি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা আমার মিস্টার শ্রোডিঞ্জার উনি এটা ডিরাইভ করছিলেন 1925 সালে, বাট এটা পাবলিশড হয়েছিল 1926 সালে। তো 26 সালে পাবলিশড হওয়ার আগে মানে 1925 সালে উনি যখন এটা নিয়ে কাজ করছেন, এই কাজ করার আগে ঠিক তার আগের বছর 1924 সালে ডি ব্রগলি নামের একজন ভদ্রলোক একটা ইকুয়েশন দাঁড় করান। মানে সমীকরণটা হচ্ছিল কি এরকম দেখতে। আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি তারা আমরা এই সমীকরণটার সাথে পরিচিত। এই সমীকরণের মূল বিষয়বস্তুটা কি আসলে? এই সমীকরণের এখানে হচ্ছে হলো গিয়ে আমার এমভি দ্বারা আমার ভরবেগ ডিনোট করা হয়। আর ল্যামডা দিয়ে হচ্ছে হলো গিয়ে আমার তরঙ্গ দৈর্ঘ্য ডিনোট করা হয়। আর এখানে এইচ যেটা সেটা তো আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা তো আমরা সবাই জানি। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এটা দাঁড় করান। তো ডি ব্রগলির এই সমীকরণটার বৈশিষ্ট্যটা আসলে কি? এখানে খুবই নোটিস করার মতো একটা বিষয় হচ্ছে হলো গিয়ে একটা এই সমীকরণটা যার জন্যই হয়, এটা তরঙ্গের হইতে পারে বা মানে একটা কণার হইতে পারে বা একটা ইলেকট্রন হইতে পারে বা যেকোনো কিছুরই হোক না কেন। মূল বিষয়টা হচ্ছে হলো গিয়ে এমন একটা জিনিস যেটার ভরবেগ আছে, আবার একই সাথে তরঙ্গ দৈর্ঘ্য আছে। মানে একটা জিনিস তার ভরও আছে আবার তার তরঙ্গও আছে। মানে জিনিসটা কেমন না? যেমন আলো হচ্ছে হলো গিয়ে একটা তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আলোর কি আবার ভর আছে নাকি? আলোর তো ভর নাই, আমরা জানতাম এতদিন ধরে। আবার যা ভর আছে মনে করা, এই যে আমার সামনে একটা কলম, কলমের ভর আছে। কলমের আবার তরঙ্গ হয় কিভাবে? তো এই ডি ব্রগলি আসলে এই জিনিসটা আবিষ্কার করেন যে একই বস্তুর একই সাথে কণা ধর্মও আছে, মানে ভর আছে, আবার তার তরঙ্গ ধর্মও আছে। মানে সে একটি জিনিস একই সাথে তরঙ্গ আর ভর হিসেবে আচরণ করতে পারে। তো এই জিনিসটা এর আগেই মানুষজন অনুমান করতে পারছিলেন। তো ডি ব্রগলি এই ব্যাপারে একটা ইকুয়েশন দাঁড় করালেন। সেই ইকুয়েশনটা আসলে কি এরকম। 1924 সালে যখন ডি ব্রগলির এই ইকুয়েশনটা পাবলিশ হইল, ঠিক তার পরের বছর শ্রোডিঞ্জার সাহেব এই ডি ব্রগলির এই ইকুয়েশনটাকে ইউজ করে একটা নতুন ইকুয়েশন দাঁড় করালেন। সেটাকে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হিসেবে চিনি। তো শ্রোডিঞ্জার চিন্তা করলেন যে আচ্ছা, ইলেকট্রন ইলেকট্রনের তো আমার কণা ধর্ম আছে, আবার এটা তরঙ্গ ধর্মও আছে। তো যেহেতু তরঙ্গ ধর্ম আছে, তো ইলেকট্রনের জন্য আমি একটা ইকুয়েশন দাঁড় করাই। ইকুয়েশন দরকার বলতে ফাংশন দরকার, সরি। তো শাহিদ দিয়ে আমার ওই ফাংশনটা ডিনোট করতেছে। আমরা তো জানি যে ফাংশনকে আমরা এফ অফ এক্স হিসেবে ডিনোট করি। তো উনি এটাকে শাহী হিসেবে ডিনোট করলেন, করতেই পারেন। তো এটা যেহেতু একটা তরঙ্গ, তো তরঙ্গ আমরা ইন্টারমিডিয়েটে ফিজিক্সের ফিজিক্স প্রথম পত্রের নবম অধ্যায়ে দেখছি, অষ্টম অধ্যায়েও দেখছি যে আহ, একটা তরঙ্গ তরঙ্গ আমার হচ্ছে লাগে এটা সাইনের ইকুয়েশন ফলো করে চলে। তো সাইনের ইকুয়েশনটা হচ্ছে কি এরকম, সাইন এক্স। তো এখানে আমরা এক্স দিব না, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আর এখানে একটা সামনে এ থাকবে। এই এ দিয়ে কি ডিনোট করে? এ দিয়ে ডিনোট করে হচ্ছে হলো গিয়ে আমি যদি একটা তরঙ্গ আঁকি, এই তরঙ্গের এই যে এই অঞ্চলটুকু, মানে এই অঞ্চলটুকু বলতে এই দৈর্ঘ্যটুকু, তরঙ্গটা কতটুকু খাড়া, এই জিনিসটা আমরা ডিনোট করি এ দিয়ে। এ এর মান যদি আমার বেশি হইতো, তাহলে এই তরঙ্গটা দেখতে কিরকম হইতো? আমি এটার পাশে আরেকটা তরঙ্গ আঁকি। আমি ফ্রি হ্যান্ড আঁকাচ্ছি, ছবিগুলো অত
ক্লিয়ার হচ্ছে না, বাট আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই যে এই জিনিস দৈর্ঘ্যটুকু বেড়ে গেল। আমার একটা বাংলা নাম মনে পড়ছে না, ইংরেজিতে এটাকে বলে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড এই জন্য এটাকে এ দিয়ে এক্সপ্রেস করে। তো যাই হোক, এটা হচ্ছিল গিয়ে মানে শ্রোডিঞ্জার এই জিনিসটা দিয়ে শুরু করছেন। এটা হচ্ছিল গিয়ে যে কোনো তরঙ্গের সাধারণ সমীকরণ, যেখানে আমার হচ্ছিল গিয়ে আরও জিনিসপত্র আছে, যে এই ল্যামডা। ল্যামডা হচ্ছিল গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে এই যে একটা শীর্ষ থেকে না আরেকটা শীর্ষ পর্যন্ত যে ডিস্টেন্স, অথবা একটা লোয়েস্ট পয়েন্ট থেকে একটা লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স। ঠিক আছে? তো এখানে আমার সাইটা হচ্ছিল গিয়ে আমার ওয়াই অক্ষ বরাবর আছে। আর এই যে এই এক্সটা হচ্ছিল গিয়ে আমার এক্স অক্ষ বরাবর। এখানে টু পাই কি? টু পাই জিনিসটা হচ্ছিল গিয়ে আমার পর্যায়কাল। তো একটা তরঙ্গ, ফুল তরঙ্গ একবার কমপ্লিট করতে যেই সময়টুকু নেয় বা যেই ডিস্টেন্সটুকু, মানে একটা তরঙ্গ 2π পর পর একই দশাতে আসে। মানে এই যে এই কণাটা এখান থেকে উপরের দিকে যাচ্ছিল, তো উপরের দিকে যাচ্ছিল এরকম একটা পয়েন্ট আমরা এখানে এসে আবার পাই। এই যে এইখানে এই পয়েন্টটা আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই ডিস্টেন্স, এই 2π ডিস্টেন্স অতিক্রম করার পর ওই তরঙ্গটা আবার একই দশায় আসে। যেমন এখানে যেই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এখান থেকে নিচে পড়তে যাচ্ছে। ঠিক সেম এটার একটা রিলেভেন্ট পয়েন্ট হচ্ছে কি এটা, এটাও একদম সেম দশাতে আছে, এটা এখান থেকে নিচে পড়তে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলে দশা। মানে একটা দশা হচ্ছিল গিয়ে ওই পয়েন্টটা, মানে বৈশিষ্ট্যগুলোকে ডিনোট করে। তো এই পয়েন্ট, এই সবুজ পয়েন্টটা আর এই সবুজ পয়েন্টটা একই দশাতে আছে। সো এই দশাটা আমার 2π দৈর্ঘ্য পরপর রিপিট হয়। সো এই ডিস্টেন্সটা হচ্ছে 2π। ওকে? তো এটা হচ্ছে আমার যে কোনো একটা তরঙ্গের জেনারেল ইকুয়েশন। সো তরঙ্গটা আমি এবার একটু ক্লিয়ার করে লিখি। তো আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে নবম অধ্যায়ে এই জিনিসটা পড়ে আসছি, যে যে কোনো একটা তরঙ্গের সাধারণ ইকুয়েশন দেখতে এরকম। শ্রোডিঞ্জার কি করলেন? শ্রোডিঞ্জার হচ্ছিল গিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলেন। তো এটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমার জিনিসটা লিখতে হবে এরকম: ডি সাই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ এ সাইন 2π বাই ল্যামডা এক্স। সো ডিফারেন্সিয়েট কীভাবে করে এটা ইন্টারমিডিয়েটে ওঠার পর আর কি বাংলাদেশের মানুষজন শিখে। তো এখানে হচ্ছে গিয়ে যারা ডিফারেন্সিয়েশন একেবারেই পারো না, তাদের জন্য জিনিসটা বোঝা একটু কঠিন হবে। যারা ডিফারেন্সিয়েশন নতুন নতুন শিখছো, তাদের বোঝা সহজ করার জন্য আমি এই জিনিসটা একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করি। আর যারা ডিফারেন্সিয়েশন পারো, তারা এই জায়গাটা স্কিপ করতে পারো। তো এখানে হচ্ছে গিয়ে আমার এই সাইন 2π বাই ল্যামডা এক্স, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার মেইন ফাংশন। এটার সাথে আমার এই যে এই যেটা কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্টটা আমার, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, তো কনস্ট্যান্ট আমার সামনে চলে আসবে। এই এরপর চলে গিয়ে আমার এই যে এই সাইন 2π বাই ল্যামডা এক্স, এটা ডিফারেন্সিয়েট করব। তো আমরা তো সাইন 2π বাই ল্যামডার ডিফারেন্সিয়েশন জানি না, আমরা তো জানি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমরা তো জানি কজ এক্স, কিন্তু এখানে তো সাইন এক্স নাই, এক্স এর সাথে অন্য কিছু আছে। তো পুরো জিনিসটাকে আমি ধরবো এক্স। তো পুরো জিনিসটাকে আমি মনে মনে ধরলাম এক্স, মনে মনে এক্স ধরে এটা ডিফারেন্সিয়েট করব। তো এটা হচ্ছিল গিয়ে কজ এক্স, যাকে ধরছি সেটা আমি বসাবো 2π বাই ল্যামডা এক্স। যাকে এক্স ধরছে সে তো এক্স না, তো এটার আবার ডিফারেন্সিয়েট করব। তো এটা আসলে কি আমার ডি সাই বাই ডিএক্স এর ফলাফল। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এখানে হচ্ছিল গিয়ে আবার এই জিনিসটা কনস্ট্যান্ট। সো এই জিনিসটা আমার সামনে চলে আসবে। আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। সো জিনিসটাকে ঠিক করে লিখলে হয় এ 2π বাই ল্যামডা কজ 2π বাই ল্যামডা এক্স। এটা গেল হচ্ছিল গিয়ে আমার ডি সাই বাই ডিএক্স। তো এই জিনিসটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব। তো আবার ডিফারেন্সিয়েট করলে জিনিসটা এরকম দেখায়। এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করলাম। তো তখন আমার এই জিনিসটার ডিফারেন্সিয়েশন হবে ওই সাইডে। তো এটার মধ্যে এই পার্টটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমি এবার সামনে রাখবো। তো কনস্ট্যান্টকে সামনে রেখে আমি হচ্ছে গিয়ে এই পার্টটার ডিফারেন্সিয়েট করব। তো এই পার্টটার ডিফারেন্সিয়েশন আবার খুব সহজ। কজের ডিফারেন্সিয়েশন কত? আমরা এই পার্টের ডিফারেন্সিয়েশন পুরোটা না পারি না, কিন্তু আমরা কজের ডিফারেন্সিয়েশন পারি।
তো cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এটা মাইনাস sin x হয়। তো এখানে আমার x নাই, এখানে হচ্ছে হলো গিয়ে এই 2 পাই ল্যামডা ইন্টু এক্স। তো একে আবার মনে মনে x ধরবো। তো একে মনে মনে x ধরলে আমার এই ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছিল গিয়ে মাইনাস ব্র্যাকেট দিয়ে অবশ্যই সাইন 2 পাই ল্যামডা এক্স। যাকে এক্স ধরছি সে তো এক্স না, তো এখানে হচ্ছে হলো কি আবার ওর ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তো এখানে আমার এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে আসে আবার 2 পাই ল্যামডা। তুমি এটা এখানে লিখে রাখলাম। এরপর আমার ইকুয়েশনটা এরকম আসে, এই যে ডাবল ডেরিভেটিভ এটাকে ডিফারেন্সিয়েট করলে জিনিসটা এরকম আসে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার। এখানে হচ্ছিল গিয়ে এই যে 2 পাই ল্যামডা আর 2 পাই ল্যামডা গুণ করে আসে হচ্ছিল গিয়ে 4 পাই স্কোয়ার বাই ল্যামডা। আর এ তো সামনে ছিল সেই এ, সামনে এই মাইনাসটাকে সামনে এনে লিখলাম এরকম আসে। এবার সাইন 2 পাই/ল্যামডা ইন্টু এক্স এটা লিখলাম। এবার এখানে একটু খেয়াল করলে দেখবা যে এই সাইয়ের মেইন ইকুয়েশনটা ছিল এ সাই ইকুয়ালস টু এ সাইন 2 পাই/ল্যামডা ইন্টু এক্স। তো এখানে হচ্ছে লাগে এই যে এ ইন্টু সাইন 2 পাই/ল্যামডা এক্স, এই পুরোটাকে আমি আবার এই সাই লিখতে পারি। এই এই জিনিসটাকে আমি যেহেতু এই সাই হিসেবে রিপ্লেস করতে পারি, তো আমি তখন এই যে এই ইকুয়েশনটাকে নতুন করে লিখতে পারি। এই ইকুয়েশনটা নতুন করে লিখলে এপাশে হয় সামনে মাইনাস থাকবে, আচ্ছা এখানে স্কোয়ার হবে 4 পাই স্কোয়ার/ল্যামডা স্কোয়ার ইন্টু সাই। তো এখন আমরা এই পুরো জিনিসটা মুছে সামনের দিকে আগাই। তো এখানে হচ্ছে হলো গিয়ে আমরা জাস্ট ল্যামডা স্কোয়ার যে পার্টটা আছে সেই ল্যামডা স্কোয়ারকে এক সাইডে নিয়ে বাকি জিনিসপত্রকে ওই সাইডে নিব। তো ইকুয়েশনটা তখন এরকম হয়, এই ল্যামডা স্কোয়ারকে আমি ওই পাশে নিচ্ছি। তো ল্যামডা স্কোয়ার সমান সমান তখন দাঁড়ায় মাইনাস 4 পাই স্কোয়ার সাই ডিভাইডেড বাই এই পুরা জিনিসটা। তো এই জিনিসটা এখানে থাকবে। এরপর আমরা ফিরে যাব ডি ব্রগলি ইকুয়েশনটাতে। তো ডি ব্রগলি ইকুয়েশনটা কি ছিল, ল্যামডা সমান সমান h/mv। তো এটা স্কোয়ার করলে এরকম হয়। তো এখানেও ল্যামডা স্কোয়ার, এখানেও ল্যামডা স্কোয়ার। শ্রোডিঞ্জার দেখিয়েছেন যে এই দুই ল্যামডা স্কোয়ার সমান কেন, কারণ এই ইকুয়েশনটা কাদের জন্য, এই ইকুয়েশনটা শুধুমাত্র যাদের ভরও আছে তরঙ্গও আছে তাদের জন্য। আর এই ইকুয়েশনটা আমি কাদের থেকে ডিরাইভ করলাম, এই ইকুয়েশনটা ছিল কি যে কোনো তরঙ্গের জন্য। সো এটাও তরঙ্গের এবং যার ভর আছে তারও। সো এই দুটিকে আমরা রিলেট করতে পারি এভাবে। সো এখানে হচ্ছে হলো গিয়ে আমার যে ল্যামডা স্কোয়ার সমান সমান যেটা আছে আর ওখানে আমার ল্যামডা স্কোয়ার সমান সমান যেটা আছে দুইটাকে আমি সমান সমান ধরে সামনে আগাতে পারবো। তো শ্রোডিঞ্জার এরপরে লিখলেন -4 পাই স্কোয়ার সাই ডিভাইডেড বাই ইকুয়ালস টু, আচ্ছা এই পার্টটা ইকুয়ালস টু লেখার আগে শ্রোডিঞ্জার আসলে গিয়ে ডি ব্রগলি ইকুয়েশনটাকে একটু কাটছাট করলেন। তো এটাকে কাটছাট করলে কি হয়, এইচ স্কোয়ার এখানে নিচে 2 দিয়ে গুণ করলেন আবার হাফ দিয়ে গুণ করলেন এম ভি স্কোয়ার ইন্টু এম। এখানে দেখো এই যে এই এম আর এম গুণ করলে এম স্কোয়ার হয় যেটা এখানে ছিল, আর এই 2 কাটাকাটি করে চলে যায়। সো এই জিনিসটাকে ফোকাস করতেছেন উনি। হাফ এম ভি স্কোয়ার মানে কি আমার কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তো গতিশক্তি এটাকে ই কে দিয়ে লেখা যায় 2 ই কে ইন্টু এম। এখন এই গতিশক্তিকে উনি হচ্ছে গিয়ে আমরা যদি মনে করো মোট শক্তি সমান ই ধরলাম, তাহলে এটার ই কে হচ্ছে গিয়ে গতিশক্তি আর বিভব শক্তি হচ্ছে গিয়ে ভি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করলে তো এখানে আমার ই কে এর মানটা এটা বসানো যায়। তো এই জিনিসটা যদি আমি এখানে বসাই এইচ স্কোয়ার বাই 2 ই মাইনাস ভি ইন্টু এম। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার এই ল্যামডা স্কোয়ার মানের সমান। তো এটাকে আমি এখানে বসাবো। তো স্টুডেন্ট সাহেব এই কাজটা করছিলেন। তো এখান থেকে হচ্ছিল গিয়ে পরে স্টুডেন্ট সাহেব কি করলেন, স্টুডেন্ট সাহেব হচ্ছিল গিয়ে এই যে ডি এই ডিফারেন্সিয়েশনের এই পার্টটা আছে এই পার্টটাকে আলাদা করে লিখলেন। তো এই পার্টটাকে ওপাশে নিলেন, ওপাশে নিয়ে
এই পুরা জিনিসটাকে এক পাশে নিয়ে আসলেন, তখন ইকুয়েশনটা দাঁড়ায় এরকম: ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার। এটাকে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার বলা সহজ, কিন্তু এটা আসলে ঠিক না। এটার আসল উচ্চারণটা হচ্ছে গিয়ে ডাবল ডেরিভেটিভ অফ সাই উইথ রেসপেক্ট টু এক্স। বাট আমরা বলার সুবিধার জন্য ডি স্কোয়ার সাই বাই ডিএক্সি বলবো, সমান সমান মাইনাস এখন ভগ্নাংশের নিচে যে আছে সে উপরে উঠে যাবে। এবার হচ্ছে গিয়ে 8 আর 4 গুণ হয়ে 8 হয়ে যাবে। তো জিনিসটাকে আমি পুরো সুন্দর করে লেখার জন্য যেটা মুছে দিই। আচ্ছা, সামনে মাইনাস ছিল, ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তো এবার সবগুলা ইকুয়েশনকে এক পাশে এনে ও পাশে 0 করে দিব। ডাবল ডেরিভেটিভ অফ সাই উইথ রেসপেক্ট টু এক্স প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি এক্স সাই ইকুয়াল টু 0। তো এই ডিফারেন্সিয়েশনটা যেহেতু শুধু এক্স অক্ষের সাপেক্ষে হয়েছে, তো এই এনার্জি আর পটেনশিয়াল এনার্জি যে বিয়োগফল মানে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জিটা আমার এক্স অক্ষের সাপেক্ষে। সো এটা যে এক্স অক্ষের সাপেক্ষে এটা ইন্ডিকেট করার জন্য আমি এখানে ইএক্স মাইনাস ভিএক্স লিখব। তো ইএক্স মাইনাস ভিএক্স এটা কিভাবে লেখা যায়? আচ্ছা, এটাই হলো গিয়ে আমার স্টুডেন্টের ওয়েভ ইকুয়েশন, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। তো স্টুডেন্ট সাহেব এই জিনিসটা বাহির করলেন। তো এটা বাহির করার পাশাপাশি এখানে হচ্ছে হলো গিয়ে এই স্টুডেন্ট এটাকে বলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সাইকে আমরা সলভ করতে পারবো। তো সাইকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে অরবিটালের সম্পর্কে জানতে পারবো। এটা সাইকে সলভ করলে আমরা জানতে পারবো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলড আইডিয়া পাবো যদি আমরা সাইকে সলভ করি। এখন এই সাইকে সলভ করা বেশ কঠিন। আমরা এই জিনিসটা ইনশাল্লাহ পুরো প্লেলিস্টটাতে এক্সপ্লেন করব। তো স্টুডেন্টের ইকুয়েশন আমরা পুরোপুরি যদি লিখতে চাই, তো এটা এক্স অক্ষের সাপেক্ষে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়া করালো, ওয়াই অক্ষের সাপেক্ষেও সেম ডাবল ডেরিভেটিভ অফ সাই উইথ রেসপেক্ট টু ওয়াই, আর জেড অক্ষের সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ সাই উইথ রেসপেক্ট টু জেড প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার সমান সমান 0। তো এই তিনটা ইকুয়েশনকে যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়: ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার সবগুলাতে আছে। তো 8 পাই স্কোয়ার বাই এম আমি সবগুলাতে নিচ্ছি, একবারে কমন নিয়ে নিচ্ছি। এখানে ইএক্স প্লাস এখানে ইএক্স ইওয়াই ইজেড এই তিনটা যোগ অবস্থা আছে, তো এটাকে আমি যোগ অবস্থায় লিখি ইএক্স প্লাস ইওয়াই প্লাস ইজেড মাইনাস ভিএক্স মাইনাস ভিওয়াই মাইনাস ভিজেড সবগুলোকে কমন নিয়ে আমি যদি একবারে লিখি, তাহলে মাইনাস কমন নিলে হয় ভিএক্স প্লাস ভিওয়াই প্লাস ভিজেড। আর একবার আমার বাইরে আছে সাই সমান সমান 0। তো আমি উপরের জিনিসপত্র মুছে দিই। তো এখানে আমি এখন হচ্ছে হলো গিয়ে এই পুরো জিনিসটাকে একবারে ন্যাবলা স্কোয়ার হিসেবে লেখা যায়, এই পুরো জিনিসটাকে। তো ন্যাবলা মানে তাহলে কি দাঁড়ালো? ন্যাবলা স্কোয়ার মানে কি দাঁড়ালো? এটা ডাবল ডেরিভেটিভ বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এরকম বলা যায়। এটা ছিল গিয়ে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। এই জিনিসটা আসলে ন্যাবলা স্কোয়ার। তো শুধু ন্যাবলা কি হতে পারে? শুধু ন্যাবলা হতে পারে এই স্কোয়ারগুলোকে রিমুভ করে, তারপর ওটা ন্যাবলা হতে পারে। তো ওটা আরেকটা অপারেটর। তো ন্যাবলার ব্যাপারে আমরা সামনে আরো বলবো। আপাতত জিনিসটা কিভাবে লিখি, এই যে এখানে হচ্ছিল গিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ মিলে টোটাল এনার্জি, আর ভি হচ্ছিল গিয়ে ভিএক্স প্লাস ভিওয়াই প্লাস ভিজেড মানে টোটাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 0। সো এটা হয়ে গেল আমার শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, অ্যাকচুয়াল ওয়েভ ইকুয়েশন।
এবং আমরা সামনে দেখব যে এখানে সাই সলভ করলে জিনিসটা কিরকম হয় বা কি হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে হলো গিয়ে আমরা যখন এই প্লেলিস্টটা পাবলিশ করব তখন হচ্ছে হলো গিয়ে এই সাই সলভ করার জন্য যত যা কিছু শিখতে হয় ওগুলো আমরা এর সাথে শিখবো। সো এই পুরো প্লেলিস্ট জুড়ে আমরা অনেক নতুন নতুন জিনিসপত্র শিখবো। এখানে শুধু কোয়ান্টাম মেকানিক্সের সেই পার্টটুকু নিয়ে আলোচনা করা হচ্ছে যে পার্টটুকু দিয়ে আমি অরবিটালটা আসলে কিভাবে আসে বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এগুলো আসলে কোত্থেকে আসে এই জিনিসটা আমরা সলভ করব, মানে এই জিনিসটা আমরা জানবো। তো কোয়ান্টাম মেকানিক্স যেই পার্টে হলো যে শুধু এই জিনিসগুলো জানে আমরা শুধু সেই পার্টটা নিয়ে এই প্লেলিস্টে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।